ভোজপুরির আড্ডার দ্বিতীয় এপিসোডে আমি আবেশ সিংহ রায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোজপুরির আড্ডা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো ধরনের ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের সবার সাথে শেয়ার করে নিতে পারবেন। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধ্যে 8টায় আমাদের সবার সাথে আড্ডা মারার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভোজপুরির আড্ডার প্রথম এপিসোডকে এতটা সফল করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। হয়তো সংখ্যার নিরিখে বলতে গেলে আমাদের এই সংখ্যাটা অনেকই কম, কিন্তু আমি আশা করিনি যে এই কজন মানুষও ভোজপুরির আড্ডার প্রথম এপিসোডকে এতটা ভালোবাসবেন। প্রথম এপিসোড পাবলিশ হওয়ার পরেই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তাদের মধ্যে থেকেই একজনের ঘটনা নিয়ে আজকের দ্বিতীয় এপিসোডটি সাজানো হলো। ফোন কল রেকর্ডিংয়ের মাধ্যমে যদি আপনারাও আপনাদের ঘটনা আমাদের সবার সাথে শেয়ার করে নিতে চান, দয়া করে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ডিসক্রিপশানে সমস্ত লিঙ্কস দেওয়া রয়েছে। আর আমার যে যে জায়গায় খামতি রয়েছে বলে আপনাদের মনে হয়, দয়া করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলগুলোকে সংশোধন করার। আজকের ঘটনাটি পাঠিয়েছেন শিয়ালদা থেকে অসীম পাল। টালিগঞ্জের এক রাস্তায় রাতের অন্ধকারে এক বাইক চালকের সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনার ভয়াবহতা অনুভব করতে কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে নিন। আর কথা না বাড়িয়ে শুরু করছি ভোজপুরির আড্ডার আজকের ঘটনা। ধরে নিন আমার গলায় অসীম দাই আপনাদেরকে ঘটনাটি শোনাচ্ছেন। 2017 সালের মে মাসের এক সকালে আমার ফোনে একটি কল আসে। ফোনে কথা বলার পর আমি খুবই অবাক হয়ে যাই। তার সঙ্গে খুশির কোনো সীমা ছিল না। কলকাতার একটি নামী মার্কেটিং কোম্পানিতে আমার চাকরির সুযোগ আসে। খুব দায়িত্বপূর্ণ পোস্ট, কিন্তু তার সাথে আমার মাইনেও খুব একটা কম নয়। অন্তত আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করে এই মাইনের চাকরি মনে হচ্ছিল সবাইকে দেখিয়ে দিয়েছি যে আমিও পারি। 2020 আস্তে আস্তে কর্মক্ষেত্রে অনেক দায়িত্ব বেড়ে যায়, আর তার সাথে পাল্লা দিয়ে আমার মাইনেও বেড়ে যায় প্রায় 3 গুণ। মাইনে ছাড়াও অন্যরকমভাবে অনেক এক্সট্রা টাকাও আসতে থাকে পকেটে, যেমন ইনসেন্টিভস, পারফরমেন্স বোনাস, এইসব। জীবনে আমূল পরিবর্তন আসে। বাসে ট্রামে লোকের ধাক্কা খেয়ে আর বগলের গন্ধ শুকে অফিস যাওয়ার বদলে তখন ওলা উবের ব্যবহার করতাম। 3 টাকা সিগারেটটা যে কখন বদলে কি 30 টাকার হয়ে গেছিল বুঝতে পারিনি। জীবনে অভাব বলতে সেরকম কিছুই ছিল না। গার্লফ্রেন্ডের কথায় গাড়ি নেবারও কথা ভাবছিলাম। এরপরেই আছে সেই কোভিড। আমার অফিস হয়ে যায় বন্ধ। আমরা সবাই বাড়ি থেকেই কাজ করছিলাম সেই সময়তে। কিন্তু হঠাৎ একদিন অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসে যে আমাদের বসকে হসপিটালে ভর্তি করা হয়েছে। উনি কোভিড পজিটিভ। দুদিনের মধ্যে উনি মারাও গেলেন। ওনার ছেলে আমাদের ভিডিও কলে জানালেন যে উনি নিজের বিশেষ সেরে এই বিশেষ সময় দিতে পারবেন না। মাথায় বাজ ভেঙে পড়ল। একমাত্র আর্নিং মেম্বার আমি তখন বাড়িতে। বাবা মা, একমাত্র বোনের মুখে খাবার তুলে দেবো কী করে? সেই সময় এক বন্ধুর পরামর্শে শখের বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম বাইক ট্যাক্সি চালাতে। প্রথম কদিন চালানোর পরেই বুঝে যাই ওই অ্যাপের অ্যালগরিদম। আমি ভোর 5:30টায় ঘুম থেকে উঠে 6টার মধ্যে বেরিয়ে পড়তাম বাইক নিয়ে। সারাদিন বাইক চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 1:30-2টো হয়ে যেত। তার পরের দিন আর বেরোতাম না। একদিন ছাড়া একদিন কাজে বেরোতাম। এইভাবে কাজ করতাম ওই অ্যাপের অ্যালগরিদমের জন্য। যে রাইডার অনেকক্ষণ ধরে অনলাইন আছে আর বেশিরভাগ অর্ডারই অ্যাকসেপ্ট করেছে, অ্যাপের অ্যালগরিদম তাকেই বেশি অর্ডার দিত। কোভিডের আগে কখনো ভাবিনি যে ওলা উবের করে ঘুরে বেড়ানোর পরেও আমাকে একদিন এইভাবে অর্থ উপার্জন করতে হবে। মাসে যে টাকাটা সিগারেট খেয়ে উড়িয়ে দিতাম, এখন সেটা আয় করতেই রক্ত জল হয়ে যাচ্ছে। যে মানুষটাকে সঙ্গে নিয়ে জীবনের পথ চলার স্বপ্ন দেখেছিলাম, সুযোগ বুঝে সেও কাল্টি মেরে দিয়েছিল। যাই হোক, এবার আসি মূল ঘটনায়। সেদিন প্রায় সারাদিনই খুব বৃষ্টি হচ্ছিল কলকাতা শহর জুড়ে। আমিও ভিজে ভিজেই কাজ করছিলাম। রাত 9টার দিকে তখনও আমি বেহালায়। চেষ্টা করছি এবার শিয়ালদায়, মানে আমার বাড়ির দিকে ফেরার, কিন্তু সেই রকম বাড়ির দিকে অর্ডার পাচ্ছি না।
বেশি অর্ডার ক্যান্সেল করলে আবার ব্লক করে দেবে, তাই বেহালার আশেপাশেই অর্ডার মারছি। রাত 11:30, তখনও আমি জোকাতে বসে আছি। অর্ডার আসে একটা টালিগঞ্জের। আমি এবার প্যাসেঞ্জারকে নিয়ে চলে আসি টালিগঞ্জে। টালিগঞ্জের এক জায়গায় কাস্টমারকে নামিয়ে দিয়ে টালিগঞ্জ মেট্রোর সামনে এসে দাঁড়াই পরের অর্ডারের জন্য। ওখানে তখন দুজন ট্যাক্সি ড্রাইভারও দাঁড়িয়েছিলেন। আমি ওনাদের গাড়ির সামনেই বাইক দাঁড় করাই। ওনারাও এসে আমার সাথে কথা বলতে থাকে এই বাইক ট্যাক্সির ব্যাপারে। টালিগঞ্জ থেকে শিয়ালদা অনেকটাই রাস্তা, ফালতু তেল পুড়িয়ে এতটা রাস্তা খালি গাড়ি নিয়ে ফিরবো, তাই অপেক্ষা করতে থাকি একটা অর্ডারের। আমি অ্যাপে হোম অপশানটা অন করেই রেখেছিলাম, যাতে শুধুমাত্র আমার বাড়ি ফেরার রুটের অর্ডারেই আমার অ্যাকাউন্টে ঢোকে। মানে টালিগঞ্জ থেকে শিয়ালদা যাওয়ার যে রুট, আমি শুধু সেই রুটেরই অর্ডার পাবো, অন্য কোনো রুটের অর্ডার নয়। কিছুক্ষণ ধরে ওই ট্যাক্সিওয়ালাদের সাথে কথা বলতে বলতেই আমার ফোন বেজে ওঠে। অর্ডার ঢুকেছে। আমি দেখি অর্ডারটা রয়েছে টালিগঞ্জ থেকে কাদাপাড়া যাওয়ার। দক্ষিণেটাও প্রায় 80 টাকার মতো। কাদাপাড়া হচ্ছে হায়াত হোটেলের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা। ওখান থেকে শিয়ালদাও খুব কাছে। যেরকম অর্ডার চাইছিলাম একদম সেরকমই অর্ডার পেয়েছি। তাড়াতাড়ি করে প্যাসেঞ্জারকে ফোন করি, যাতে উনি আবার ক্যান্সেল না করে দেন। সেই জন্যে উনি ফোন ধরলে আমি বলি, দাদা আপনি কাদাপাড়া যাবেন তো? আমি যাব। আমি টালিগঞ্জ মেট্রোর সামনে আছি, 2 মিনিট দেখাচ্ছে আপনার লোকেশনটা। আপনি ক্যান্সেল করবেন না কিন্তু প্লিজ। অপর দিক থেকে প্যাসেঞ্জারটি বলে ওঠেন, দাদা আমি কাদাপাড়া যাব না, কবরডাঙ্গা যাব। আমি অবাক হয়ে বলি, কিন্তু এখানে তো কাদাপাড়া দেখাচ্ছে। বলে আমি ফোনটা কান থেকে নামিয়ে ভালো করে দেখি। সত্যিই তাই, এখানে কবরডাঙ্গা দেখাচ্ছে। আমি ওনাকে বলি, দাদা আমি তো এখন শিয়ালদার দিকে যাব, কবরডাঙ্গা পুরোপুরি উল্টো দিকে হয়ে যাবে। আপনি এই অর্ডারটা ক্যান্সেল করে নতুন বুকিং করে দিন। উনি বলেন, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু একটা অর্ডার অ্যাকসেপ্ট হচ্ছে না। অনেকক্ষণ পরে আপনি অর্ডারটা অ্যাকসেপ্ট করলেন। দয়া করে আমাকে একটু বাড়ি ছেড়ে দিন, এই রাতে আমি আর কোনো অটো পাবো না। আমি ওনাকে বলি, দাদা আপনার তো আগে বেরোনো উচিত ছিল, এত রাত করলে কি করে হবে? উনি বলেন, দাদা আমি তো রঙের কাজ করি, গত 3 দিন ধরে আমি এখানে থেকেই কাজ করছি। আজকের মধ্যে এই কাজটা শেষ করার ছিল, সেটা শেষ করতে করতেই দেরি হয়ে গেল। আর এখন তো মালিকও বাড়িতে তালা দিয়ে চলে গেছে। প্লিজ আমাকে একটু ছেড়ে দিন, আমি না হয় আপনাকে ভাড়ার ওপরেও আরো 100 টাকা বেশি দেবো। তখন প্রায় রাত 1:45 বাজে। সত্যি লোকটা আর কোনো কিছু পাবে না বাড়ি ফেরার জন্যে, আর আমাকেও 100 টাকা বেশি দেবে বলেছে। যাই তাহলে, ভালোই হবে। ওকে ছাড়ার পরে যদি আর অর্ডার নাও আসে তাও লস হবে না। এই ভেবে ওনাকে বলে দিই, ঠিক আছে আমি আসছি। বাঙুর হাসপাতালের পাশের একটা গলি দিয়ে একটা বাড়ির সামনে দেখি উনি দাঁড়িয়ে আছেন। তারপর উনি আমাকে অনেক ধন্যবাদ বলে বাইকে উঠে বসেন। তারপর টালিগঞ্জ মেট্রো স্টেশনকে ডান হাতে রেখে আমি চলে যাই গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেকটাই কমে গেছে, তাই গাড়িটাও বেশ স্পিডেই যাচ্ছিল। তখনও কিছু কিছু চায়ের দোকান খোলা, অল্প হলেও রাস্তায় লোক আছে। কেউ হয়তো কি দূরের আইল্যান্ড দেখিয়ে আমাকে বললেন আইল্যান্ড থেকে বাঁদিকে নিতে। আমিও সেটাই করি। আইল্যান্ড থেকে বাঁদিকে নেবার পরেই বেশি হলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে রাস্তার পুরো চিত্রটা বদলে গেল। একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার বাইকের আলোটাও খুব একটা স্ট্রং নয়, তাই আমি বাধ্য হয়ে গতি অনেকটাই কমিয়ে দিই। যত এগোচ্ছি আমার মনে হচ্ছে রাস্তার পাশের জঙ্গলগুলো আরও গভীর হচ্ছে। কিছুক্ষণ চলার পরে পেছন থেকে একটা বাইক হর্ন দিয়ে আমাকে ওভারটেক করে এগিয়ে যায়। আমিও ওই বাইকটাকে দেখে কিছুটা গতি বাড়িয়ে নিই, এবং সামনের বাইকটা যেভাবে রাস্তা দিয়ে যেতে থাকে আমিও সেইভাবেই যেতে থাকি। মানে ও বাঁদিকে কাটালে আমিও ওই জায়গাটায় এসে বাঁদিকে কাটাচ্ছি, আর ও ডান দিকে কাটালে আমিও তাই করছি। এতে করে গতিটাও একটু বজায় থাকে। তারপর মোটামুটি 20-25 মিনিটের মধ্যে আবার একটা আলোকিত এলাকায় এসে পৌঁছই। এখানে আবার অনেক দোকানপাট, ব্যাংক, মানে সব বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু লোকজন আছে সেখানে। এতক্ষণ তোর তো যেন জঙ্গল সাফারি করে এলাম। লোকটি আমায় এবার একটা মুদিখানার দোকানের সামনে দাঁড়াতে বলেন। তখনও দোকানদার সব জিনিসপত্র গোছাচ্ছে।
বাইক থেকে নেমে লোকটি দোকানে গিয়ে দুটো সিগারেট নিয়ে নেন। তারপর আমার দিকে একটা এগিয়ে দিয়ে অফার করেন। অনেকক্ষণ হয়ে গেছে, একটাও সিগারেট খায়নি, তাই আর মানা না করে ধরিয়ে ফেললাম। উনি আমাকে আমার টাকাটাও দিয়ে দেন। আমাদের সিগারেট খেতে খেতে দোকানদারও ঝাঁপ ফেলে একটা কাগজে আগুন জ্বালিয়ে পুজো করে আমাদের কাছে এসে বলেন, তুমি কোন দিকে যাবে ভাই? আমি বলি, আমি এখন শিয়ালদার দিকে যাব। উনি বলেন, বাহ, ভালো তো, তাহলে আমাকে একটু কালীঘাটে নামিয়ে দেবে? আমি ওনাকে বলি যে, দেখুন, আমি তো বাইক ট্যাক্সি চালাই, এটাই আমার পেশা, তাই আপনাকে 100 টাকা দিতে হবে। উনিও রাজি হয়ে যান। কথায় কথায় জানতে পারি যে ওনার বাইকটা বাড়ির কেউ নিয়ে আজকে কোথাও গেছে। আমি না এলে উনি বাইক ট্যাক্সি বুক করতেন। তারপর সিগারেট খাওয়া হয়ে গেলে ওনাকে নিয়ে আমি রওনা দিই কালীঘাটের উদ্দেশ্যে। তখন রাত 1:30টার বেশি হয়ে গেছে। আবার আগের মতোই ওই রাস্তায় ঢুকতেই 5-10 সেকেন্ডের মধ্যেই পুরো পরিবেশটা বদলে গেল। আবার সেই অন্ধকার, চারদিকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু ঝিঝি পোকার আওয়াজ আসছে। রাস্তার দুদিকেই যেন খুব ঘন জঙ্গল। কিন্তু কলকাতার মধ্যে এরকম জঙ্গল জানি না, আমি আগে কখনো যাইনি ওই দিকটাতে। আসার সময় তবুও একটা বাইক পেয়েছিলাম, কিন্তু এখন তো উল্টো দিক থেকেও কোনো গাড়ি আসছে না। পুরো রাস্তায় যেন আমি একাই গাড়ি চালাচ্ছি। সঠিকভাবে বলতে পারবো না, তবে আন্দাজ এইভাবে 15-20 মিনিট বাইক চালানোর পর হঠাৎ পেছনের লোকটি তারস্বরে বলে ওঠেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ঘোষ না, আরে ঘোষ না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি কিছু বুঝতে না পেরে জোরে ব্রেক মেরে দাঁড়িয়ে পড়ি। দাঁড়াতেই লোকটা আমার বাইক থেকে নেমে পড়েন। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু উনি মনে হয় খুব ভয় পেয়েছেন। ওনার চোখ মুখ বদলে গেছে। উনি দেখি আমার পেছনে এসে দাঁড়িয়ে পড়েছেন। আমি জিজ্ঞেস করলাম যে, কী হলো, নেমে পড়লেন কেন? উনি তখন বললেন, তুই দেখিস নি? কি দেখবো? দেখিস নি ওটা পার হয়ে গেল? কি পার হয়ে গেল? কী সব বকছেন মাঝরাতে? তাড়াতাড়ি উঠুন, বাড়ি যেতে হবে আমাকে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, কেউ এলে তার সাথে চলে যাবো। দাঁড়া এখানে এখন। মানেটা কি? আপনি না গেলে এখানে দাঁড়ান, কিন্তু আমি যাচ্ছি। আমার সেই সময় একটু ভয়ও লাগছিল, কিন্তু সেটা কোনো অশরীরীর জন্য নয়। আমার ভয় লাগছিল, এখন যদি ওই জঙ্গল থেকে কয়েকজন চোর ছাচর উঠে এসে আমার বাইকটা ছিনতাই করে নেয়। বলা যায় না, এখন অনেক ওলা উবেরের ড্রাইভারের সাথেই এরকম হচ্ছে। ড্রাইভারকে মেরে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাই আমি ওই এলাকাতে বেশিক্ষণ দাঁড়াতে চাইছিলাম না। না দাদা, আমি দাঁড়াতে পারবো না, আমি চললাম। সঙ্গে সঙ্গে উনি আমার জামাটা ধরে বলেন, জানে বাঁচতে চাইলে এখানে দাঁড়িয়ে থাক, নইলে কালকে তোর বাড়িতে তোর লাশটাও পৌঁছবে না। উনি এই কথাটা এতটা ভয়ের সুরে বলেন যে আমি আর কিছু বলতে পারি না। কিন্তু বাইক ছিনতাইয়ের ভয়টা তো আছেই। তাই আমি টুক করে বাইকের ইঞ্জিনটা বন্ধ করে দিই। ফালতু তেলটা পুড়িয়ে তো লাভ নেই। ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথে আমার বাইকের হেডলাইটটাও বন্ধ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে লোকটি আমাকে সেই মানে কি এই মানে করতে করতে এগিয়ে এসে আমার লাইটটা জ্বালাতে পারে। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কিন্তু উনি খুব ভয় পেয়েছেন আর শুধু চারদিকে ঘুরে ঘুরে দেখছেন, যেন উনি কিছু দেখতে পাচ্ছেন। কতক্ষণ সময় বলতে পারবো না। দূর থেকে দুটো হেডলাইট দেখতে পাওয়া যায়। লোকটি বলেন, ওই গাড়িটাকে থামাতে হবে। আর এদিকে আমি ভাবছি অন্য কথা, হয়তো ওই গাড়িতে করেই ছিনতাইবাজিগুলো আসছে, আর এই লোকটা হতেই পারে ওদেরই একজন সদস্য, লোকেশন পাঠিয়ে ওদেরকে এখানে ডেকে নিয়েছে। বাইকটা ভালোই চালাই, আর স্টার্ট দেওয়া আছে, সেরকম কিছু দেখলেই বাইকের কান মুলে দেবো। ওরা ধরতে পারবে না, আমায় ধরা অতই সহজ নাকি? মনে মনে এইসব কথা ভেবেই নিজেকে বুস্ট করছি, কিন্তু সত্যি বলতে ভয় তো লাগছিল। বাইক চলে গেলে কী করে টাকা আয় করবো, আমার কিছু হয়ে গেলে বাবা মায়ের কী হবে, সেই সব ভয় তো ছিলই। দূরের আলোটা কিছুটা সামনে আসতেই লোকটি আমার পাশ থেকে তাড়াতাড়ি করে রাস্তার মধ্যেখানে গিয়ে হাত দেখাতে থাকে। সে যেন প্রাণপণে ওই গাড়িটাকে থামাতে চাইছে। কাছে এসে লয়টা থেমে যায়। আমিও এতক্ষণে বাইকে উঠে পড়েছি। এই ছবি একাধিক দেখলেই কিন্তু দেখলাম লোকটি ড্রাইভারের পাশে গিয়ে বললেন, দাদা, আমাকে একটু আগে অবধি ছেড়ে দেবেন? হাত জোর করছি, খুব বিপদে পড়েছি, আমাকে একটু গাড়ি করে ছেড়ে দিন। ড্রাইভারটি বললেন, বাইকটা খারাপ হয়ে গেছে নাকি, তুলতে হবে পেছনে? না না, বাইক ঠিক আছে, আমাকে শুধু আপনাদের সাথে নিয়ে চলুন।
ড্রাইভারটা এবার ওকে কি বলেছে আমি জানি না, কিন্তু দেখলাম লোকটির ড্রাইভারের দিক থেকে অন্যদিকে এলেন এবং হেল্পারের দিক থেকে একজন লরি থেকে নেমে আমার দিকে এলেন। আমার সাথে যে লোকটি ছিলেন তিনি গাড়িতে উঠে পড়লেন এবং হেল্পারটি আমাকে এসে বললেন, উনি গাড়িতে যাচ্ছেন, আমি আপনার সাথে যাব, ভয়ের কিছু নেই, আমরা রোজ যাই এখান থেকে। মানে কিসের ভয়ের কথা বলছেন উনি, কি জানে। আমার পেছনে বসে লোকটি বললেন, বেশি তাড়াতাড়ি করবেন না, আস্তে আস্তে চালাবেন, পেছনে আমাদের গাড়ি আছে, ওর লাইটেই চালাবেন, কোনো তাড়াহুড়ো নেই। এবার আমিও চলতে শুরু করলাম। আমি আস্তে আস্তেই চালাচ্ছিলাম আর লরিটা পেছন পেছনই আসছিল। প্রায় 20-25 মিনিট পরে চলে আসি সেই আইল্যান্ডে। তারপর ডান দিকে ঘুরে একটা চায়ের দোকানের সামনে আমাকে ওই হেল্পারটি দাঁড়াতে বলেন। সত্যি বলছি, তখনও আমি কিচ্ছু বুঝতে পারিনি, আর সেই জন্যেই কৌতূহলটাও ছিল খুব প্রচুর। তারপর মুখ হাত পা ধুয়ে চাটা খেয়ে লরির ড্রাইভারটা ওই লোকটিকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল। লোকটি যা বলল তা শুনে পায়ের নিচে জমি সরে গেছিল আমার। উনি বলেন, বাইকে উঠে আমি মোবাইল দেখতেই শুরু করি। অন্ধকারের জন্য আসতেই চালাচ্ছিল, তাই অসুবিধাও সেরকম হচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ এগোনোর পরে আমার মনে হয় রাস্তার ওই পার দিয়ে কেউ যেন আমাদের সাথেই দৌড়চ্ছে। আমি ওইদিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না সেইভাবে। কিছুক্ষণ ওইভাবে তাকানোর পরে দেখতে পাই যে ওই ঝোপঝাড়গুলোর মধ্যে দিয়ে হয়তো কেউ দৌড়চ্ছে, কারণ ঝোপঝাড়গুলো সরে সরে যাচ্ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু কেউ যে দৌড়চ্ছে সেটা বুঝতে পারছি। তখন মনে মনে ভাবি, রাস্তার অনেক কুকুর তো বাইকের পেছন পেছন দৌড়োয়, তো আমি সেরকম কিছুই ভেবেছিলাম। কিন্তু এর কিছুক্ষণ পরেই আমি দেখি দূরের রাস্তার ডান দিকে একটা বামন দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকেই দেখছে। আমরা এবার কিছুটা কাছাকাছি আসতেই বামনটা আমাদের দিকে তাকাতে তাকাতেই রাস্তাটা পার করে আমাদের দিকে আসতে শুরু করে। বাইকের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ওর সারা গায়ে জমাট বাঁধা রক্ত লেগে আছে। আমি তখনই ওকে বাইকটা থামাতে বলি, আর এগুলো ঠিক কী হবে বুঝতে না পেরে ওখানেই দাঁড়িয়ে ভগবানকে ডাকছিলাম যাতে একটা গাড়ি পাঠিয়ে দেয়। আমি একটু বিরক্তই হই, দুটো কথাও শুনে দিই ওই লোকটাকে। আপনি কি পাগল নাকি, ন্যাকামো করার জায়গা পান না? রাত 2টোর সময় জঙ্গলের মধ্যে উনি ভূত দেখে দাঁড়িয়ে গেছেন, দোকানে বসে বসে গাঁজা খাচ্ছিলেন নাকি? ড্রাইভার আর তুই হেল্পারটাও ওনাকে বলেন, কী সব বলছেন আপনি ভুলভাল, মাথা জল দিন আর চা খেয়ে বাড়ি যান। কিন্তু লোকটি চুপ করে বসে বলে যাচ্ছেন, আমি দেখেছি ওকে, বিভৎস চেহারা, কিন্তু সত্যি আমাদের বিশ্বাস হচ্ছিল না। কী সব বলছে কে জানে, ভুলভাল লোকজন সব। সেই সময় ওই চায়ের দোকানদার আমাদের বলেন, উনি যা বলছেন একদম ঠিক বলছেন, উনি বাবুনাটাকে দেখেছেন। আমরা সবাই অবাক হয়ে যাই। বাবুনাটা? উনি বলেন, প্রায় 20-25 বছর আগে আমাদের এই এলাকায় আগে প্রচুর বামুন লোক থাকতো, যারা সার্কাসে খেলা দেখাতো। সেই রকমই একজন বামুন মানুষ ছিলেন এই বাবু। লোকে খুব লাগতো ওর পেছনে, ও কাউকে কিছু বলতো না, নিজের কাজকর্ম নিয়েই থাকতো। কিন্তু মানুষের মন তো বাধা মানে না। এই বাবুই একসময় প্রেমে পড়ে যায় এক মুসলিম মেয়েটা কিন্তু বামুন ছিল না। একদিন বাবু ওর সাথে কথা বলার চেষ্টা করলে ওই মেয়ের পরিবারের ছেলেরা ওকে খুব মারে। তারপর রাতের অন্ধকারে রাস্তার দুদিকের গাছের সাথে দড়ি দিয়ে ওর হাত পা বেঁধে রাস্তার মধ্যিখানে দাঁড় করিয়ে দেয়। সারা রাত ধরে কত যে গাড়ি ওর ওপর দিয়ে চলে গেছিল সেদিন তার কোনো ঠিক নেই। আমরা এই এলাকাতেই থাকি, এলাকার কত লোক যে ওকে দেখেছে তার বলে বোঝাতে পারবো না। আমি তখন বলি, তাহলে আমি দেখতে পেলাম না কেন? আমি তো বাইক চালাচ্ছিলাম, বাইকের পেছনে বসেছিলেন উনি, আর উনি দেখে নিলেন, কিন্তু আমি দেখতে পেলাম না, এটা আবার কিরম করে হয়? উনি বলেন, উনি ছিলেন বলে খুব বাঁচা বেঁচে গেছে, নইলে এতক্ষণে উনি তো আমায় রাস্তার মধ্যে দাঁড় করে দিয়েছিলেন তো। হ্যাঁ, উনি হয়তো ব্যাপারটা জানেন। যাও বাড়ি যাও, কালকে মন্দিরে গিয়ে একবার পুজো দিয়ে এসো, ভগবান আজকে ওনাকে তোমার সাথে পাঠিয়েছিলেন। যাও বাড়ি যাও। আমি আর কথা না বলে ওই লোকটাকে, মানে আমার প্যাসেঞ্জারটাকে নিয়ে বেরিয়ে পড়ি। তারপর কালীঘাটে ওনাকে ওনার বাড়িতে নামিয়ে দিই। পরের দিন বিকেলবেলা সত্যি আমি পুজো দিতে যাই। তারপর অ্যাপের কল সেন্টার থেকে ওনার ফোন নাম্বারটা জোগাড় করে
মানে মিথ্যে বলে ওনার ফোন নম্বরটা নিই। ফোন করার পরে ওনার স্ত্রী ফোন ধরেন এবং উনি বলেন কাল রাতে বাড়ি ফেরার পর থেকেই ওনার খুব জ্বর আসে। সকালে আর সামলাতে না পেরে ওনাকে এমআর বাগুন হাসপাতালে ভর্তি করানো হয়। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আপনাদের আমায় কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক বা অলৌকিক ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের আড্ডায় শোনানোর জন্যে আমায় ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। গল্পটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করে নেবার আবদার রইল। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধ্যে 8টায় আমাদের সাথে আড্ডা মারার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের আড্ডা এখানেই শেষ করছি। দেখা হবে আবার বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 8টায়। ভালো থাকবেন।